নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, এচালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি ভিডিও, জীবন বিজ্ঞান মডেল প্রশ্ন সিলেবাস সহ নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1। 40 মার্কের প্রশ্ন, এর সমস্ত প্রশ্নের বিশ্লেষণ সহ আমি সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারো। যাই হোক, তোমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন সেটার পূর্ণ মান হচ্ছে 40 মার্ক থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র সেট নম্বর 1, সমস্ত প্রশ্নের উত্তর, এটাকে সাজেশনও বলতে পারো। আমাদের অধ্যায় হচ্ছে দুটো অধ্যায়, জীবন ও তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর, অর্থাৎ ভৌতবিজ্ঞানের সিলেবাস হচ্ছে এই দুটো অধ্যায়। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি উত্তর পর্বে। কিন্তু তার আগে প্রশ্নটা দেখে নিই। নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এখানে দেখো 60টি এমসিকিউ আছে, অর্থাৎ 4টি অপশন থাকবে। সেই 4টি অপশন থেকে তোমাদের একটি অপশন উত্তর, যেটা সঠিক উত্তর সেটা বেছে নিয়ে লিখতে হবে। হ্যাঁ, এই 60টি এমসিকিউর পরে তারপরে 2 নম্বরে যে কোনো 11টি প্রশ্নের উত্তর দাও। এখানে টোটাল 11টি প্রশ্ন আছে, ABCD এরকম করে টোটাল 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে তোমার 2 মার্কের প্রশ্ন, 6টি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে। হ্যাঁ, তারপরে তোমার টোটালি এখান থেকে 4 নম্বরে 5 মার্কের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই টোটাল প্রশ্ন হচ্ছে এটা। ঠিক আছে, যাই হোক, আমি সরাসরি এখন সমাধান পর্বে যাচ্ছি। কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলে? রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি। উত্তর রাইবোজোম। হ্যাঁ, কোনটি ফ্লোয়েম উপাদান নয়? ফ্লোয়েমের উপাদান নয় কি? ট্রাকিড, সিগন্যাল, সঙ্গীকোষ, বাস্তুতন্ত্র, অর্থাৎ ট্রাকিড। ডিএনএতে কোনটি থাকে না? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন নাকি ইউরাসিল? ইউরাসিল থাকে না। নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 11টি। ট্যাক্সন কি? হায়ারার্কি শ্রেণীবিন্যাসে একটি মৌলিক একক, যাতে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নাম ও স্তর প্রদান করা হয়, সেটাই হচ্ছে ট্যাক্সন। ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন ড্যাশ। কে ব্যবহার করেন? ট্যাক্সোনমি কথাটি প্রথম ব্যবহার করেন ক্যান্ডল। তারপরে ড্যাশ ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। শূন্যস্থানে কী বলবে? ভিটামিন B3 ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়। ঘামের মধ্যে অবস্থিত ড্যাশ উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে। কি সেটা? লাইসোজোম উৎসেচক ব্যাকটেরিয়া ধ্বংস করে। তারপরে তন্ত্র দেখা যায় কোন পর্বের প্রাণীদের? নালিকাতন্ত্র দেখা যায় পরিফেরা পর্বের প্রাণীদের। লিনিয়ান হায়ারার্কি সর্বমোট ক্যাটাগরি কোনটি? লিনিয়ার হায়ারার্কির সর্বমোট ক্যাটাগরি প্রজাতি। মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম প্লিহা। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য নিম্নাভিমুখে পরিবাহিত হয়। সত্য না মিথ্যা? এটা সত্য। ICBN এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ICBN এর পুরো নাম। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করো। বাম স্তম্ভ PLP ত্রিস্তরী আবরণী, অগ্নাশয় আছে ডান স্তম্ভে। তারপরে প্রাণীকোষ বিভাজন সেন্ট্রোজম, ছদ্মশিলম, হ্যাঁ, গোলজি বডি, ইনসুলিন, মোলাস্কা, নিমাটোডাটা। এক্সট্রা কিন্তু 2টো অপশন আছে একক পর্দা। তাই উত্তরটা আমরা মিলিয়ে দেখি। PLP ত্রিস্তরী আবরণ হচ্ছে একক পর্দা, অর্থাৎ এই ত্রিস্তরী আবরণটা কোথায় হচ্ছে? একক পর্দা। 6 নম্বরের উত্তর। তারপরে প্রাণীকোষ বিভাজন হচ্ছে সেন্ট্রোজম, এটা। তারপরে ছদ্মশিলম হচ্ছে নিমাটোডা। হ্যাঁ, ছদ্মশিলম হচ্ছে নিমাটোডা। এগুলো ভালো করে মুখস্থ করলেই কিন্তু কার সাথে কার মিল সেটা বলতে পারবে। ইনসুলিন হচ্ছে কি? অগ্নাশয় থেকে ইনসুলিন থাকে, তো অগ্নাশয়। এই হচ্ছে তোমার 4 নম্বরের। এরপরে হচ্ছে তোমার কি? নিম্নলিখিত 3 নম্বরের প্রশ্ন, যে কোনো 6টি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। হ্যাঁ, ক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষের মধ্যে 2টি পার্থক্য। ক্যারিওটিক কোষ তুলনামূলকভাবে ছোট, আর 1 নম্বর, তাই তো। আর ইউক্যারিওটিক কোষ, হ্যাঁ, তুলনামূলকভাবে বড়। তারপরে 2 নম্বরের যে পার্থক্যটা, প্রোক্যারিওটিক কোষ অনুন্নত এবং সরল প্রকৃতির হয়, আর ক্যারিওটিক কোষ উন্নত এবং অপেক্ষাকৃত জটিল প্রকৃতির হয়।
এই যে হচ্ছে পার্থক্য। যাই হোক, এরপর আমরা চলে যাচ্ছি দ্বিপদ নামকরণ বলতে কি বুঝো। এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেক স্কুলে এই প্রশ্নটা আসে। জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথম গণের নাম পরে প্রজাতির পদ ব্যবহার করে দুই শব্দের জীবদের যে নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। যেমন হোমো সেপিয়েন্স মানুষের দ্বিপদ নামকরণের নাম। উপপর্ব ভাতৃভ্রাতার দুটি বৈশিষ্ট্য লেখো। অন্তকঙ্কাল বিশিষ্ট দুজোড়া অগ্রপদ ও পশ্চাৎপদ বর্তমান। 2 নম্বর বৈশিষ্ট্য, দেহের অঙ্কীয় দেশে অবস্থিত সুগঠিত হৃৎপিণ্ড রক্ত সংবহনে কাজ করে। গরম তরল স্যুপ কি? আদিম পরিবেশে আবির্ভূত জৈব অণুগুলো সমুদ্রের জলে মিশে জীব সৃষ্টির অনুকূল একটি মাধ্যম সৃষ্টি করেছিল। সমুদ্রের জল ও বিভিন্ন জৈব অণুর মিশ্রণকে গরম তরল স্যুপ বলে। গরম তরল যে সেটাকে স্যুপ বলে। প্লাস্টিক কত প্রকার? বর্ণের তারতম্য অনুসারে প্লাস্টিক মূলত 3 প্রকার: লিউকোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড। এরপরে তোমার জাইলেম ও ফ্লোয়েমের দুটি পার্থক্য। তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে জাইলেম মৃত কোষ দ্বারা গঠিত আর ফ্লোয়েম জীবন্ত কোষ দ্বারা গঠিত। তারপরে জাইলেম জল ও খনিজ লবণ পরিবহন করে আর শর্করা অন্যান্য বিপাকে সক্রিয় পরিবহনে ফ্লোয়েমের ঘটে। এরপরে আমরা যোগ কলার দুটি কাজ লেখো। যোগ কলার দেহের বিভিন্ন অঙ্গ কলার মধ্যে যোগসূত্র সৃষ্টি করে হচ্ছে যোগ কলা। এরপরে কঙ্কাল গঠন করে দেহের বিভিন্ন কাঠামো প্রদান ও বিভিন্ন অঙ্গের সংরক্ষণ ও চলাচলে সাহায্য করে। এভাবে তোমরা উত্তর লিখিয়ে দেবে। এরপর 4 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 10 মার্কের। অস্টিকথিস ও কন্ড্রিকথিসের 3টি গুরুত্বপূর্ণ পার্থক্য। আমি এখানে বেশ কয়েকটি পার্থক্য দিয়ে দিয়েছি, তোমরা গুরুত্বপূর্ণ পার্থক্যগুলি লিখবে ভালো করে। 5 মার্কের কিন্তু প্রশ্ন। ফুলকা ছিদ্র পার্থক্যের বিষয়। 5টি থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে, এগুলো কানকো দ্বারা ঢাকা থাকে না। আর অস্টিকথিসে কি হচ্ছে, এগুলো 4 জোড়া ফুলকা ছিদ্র কানকো দ্বারা ঢাকা থাকে। অন্তকঙ্কাল, অন্তকঙ্কালটি তরুণাস্থি নির্মিত আর অন্তকঙ্কালটি অস্থি নির্মিত। পটকা, দেহে পটকা থাকে না, দেহে পটকা থাকে। অবসারণী, দেহে অবসারণী আছে আর দেহে অবসারণী নেই। নিষেক, অন্তনিষেক ঘটে, বহির্নিষেক ঘটে। উদাহরণ, কন্ড্রোথিক্সের উদাহরণ হলো হাঙর, শঙ্কর মাছ। আর অস্টিকথিসের উদাহরণ হলো রুই এবং কাতলা। এই হচ্ছে তোমার টোটাল পার্থক্য। এরপরে আমরা চলে যাই রেপ্টিলিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। রেপ্টিলিয়া কিন্তু মূলত সরীসৃপ, তাই সরীসৃপ রেপ্টিলিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণীদের দুটি বৈশিষ্ট্য হলো এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এরা মেরুদণ্ডী প্রাণী। এরপরে আমি আরও কিছু তোমাদের প্রিপারেশনের জন্য বৈশিষ্ট্য দিয়েছি। সরীসৃপ শ্রেণীর প্রাণীদের আরও কিছু বৈশিষ্ট্য, এদের দেহ দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, এদের দেহ 2 জোড়া পা আছে, এদের শ্বাসকার্য ফুসফুসের সাহায্যে হয়, এদের দেহের শেষ প্রান্তে সাধারণত লেজ থাকে। কাছিম, কাউটা, টিকটিকি, সাপ, কুমির এবং টুয়াটারা সরীসৃপ শ্রেণী অন্তর্ভুক্ত। সাপ হাত পা বিহীন দীর্ঘ শরীরের মাংসাশী দ্রুত এক প্রকার সরীসৃপ। এদের চোখের পাতা ও বহিকর্ণ না থাকায় সাপ পা বিহীন টিকটিকি থেকে আলাদা। এরপরে আলাদাভাবে আমি এখানে আলো 5টি বৈশিষ্ট্য তোমাদের দিয়ে দিছি, কাজেই তোমরা যেটা তোমাদের ভালো লাগবে সেখান থেকে, কিন্তু এখানে যে 2টি বৈশিষ্ট্য আসছে এবং সেটাই আসবে এরকম কোনো কথা নাই, কাজে বেশি বেশি করে বৈশিষ্ট্যগুলি পড়ে রাখবে। এরপরে অথবা কি বলেছে, জীবদের 5টি রাজ্যের নাম লিখে প্রতিটি একটি করে বৈশিষ্ট্যের উদাহরণ দাও। জীবের 5টি রাজ্য কি কি? দেখো, বিজ্ঞানী হোয়াইটেকার 1969 খ্রিস্টাব্দে জীবদের 5 রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এই 5 রাজ্য হলো মনেরা, পটিস্টা, ছত্রাক, প্লান্টি এবং এনিমালিয়া। বিভিন্ন জীবকে পারস্পরিক সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক পৃথক গোষ্ঠীতে ভাগ করাকে শ্রেণীবিন্যাস বলে। এখন বলেছে প্রতিটির কিন্তু একটি করে বৈশিষ্ট্য উদাহরণ দিতে। রাজ্য মনেরা, যেটা আমার এখানে বেশ কয়েকটি বৈশিষ্ট্য আছে। এরা এককোষী এবং প্রোক্রায়োটিক কোষ, আণুবীক্ষণিক কোষ প্রাচীরে পেপটাইড
গ্লাইকেন থাকে। এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী বা পরভোজী। আমি বেশ কয়েকটি বৈশিষ্ট্য দিয়েছি, উদাহরণ দিয়েছি। পরভোজী পুষ্টি মিতজীবী, পরজীবী এবং মিতজীবী প্রকারের হয়। তারপর কোষ বিভাজনকালে বেম গঠিত হয় না। এরা জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই বিরাজমান। এদের অযৌন জনন সম্পন্ন হয়। এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটি বৈশিষ্ট্য দিয়ে দেবে। এবং ব্যাকটেরিয়া, মাইকো প্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল ইত্যাদি হচ্ছে উদাহরণ। রাজ্য প্রতিষ্ঠা এর বৈশিষ্ট্য এর এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির। কোষে পর্দাঘেরা কোষ অঙ্গাণু ও নিউক্লিয়াস অবস্থিত। এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী ও পরভোজী প্রকৃতির। বেশিরভাগই জলজ ও প্লাঙ্কটন গঠনকারী। ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে। এদের অজৈন ও যৌন জনন সম্পন্ন হয়। উদাহরণ ইউগ্লিনা, এমিবা, প্যারামিসিয়াম ইত্যাদি। এরপরে রাজ্য বা ফাঞ্জি বৈশিষ্ট্য এককোষী, বহুকোষী এবং অনুসূত্রাকার হয়। কোষ ইউক্যারিওটিক প্রকৃতির হয়। কোষপ্রাচীর কাইটিন নির্মিত। এদের পুষ্টি প্রক্রিয়ার মৃতজীবী, পরজীবী এবং মিতজীবী প্রকৃতির। এরা মৃত জৈব বস্তুর উপর জন্মায়। তোমাদের কিন্তু একটি করে বলা হয়েছে, দুটি করেও আসতে পারে এভাবে। দেহ কলা গঠিত হয়নি। এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন। এদের রেণুর সাহায্যে অজৈন পদ্ধতিতে জনন সম্পন্ন। উদাহরণ ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম ইত্যাদি। রাজ্য প্লান্টটির বৈশিষ্ট্য বহুকোষী ইউক্যারিওটিক কোষ প্রকৃতির। এদের স্বভোজী পুষ্টি সম্পন্ন হয়। এরা স্থল, জলজ এবং সমুদ্রের কিনারায় বসবাসকারী। এদের দেহে কলা গঠিত হয়েছে। কোষ প্রাচীরে সেলুলোজ নির্মিত। উদাহরণ শৈবাল, স্পাইরোগেরা, মস, পেগোনেটাম, ফার্ন, ড্রায়োপটেরিস। তারপরে রাজ্য এনিমেলিয়ার বৈশিষ্ট্য বহুকোষী এবং ইউক্যারিওটিক প্রকৃতির। কোষে কোষপ্রাচীর থাকে না, বড় ভ্যাকুয়াল থাকে না, প্লাস্টিক থাকে না। পরভোজী উদ্ভিদের পুষ্টি সম্পন্ন করে। এরা জলজ, স্থলজ এবং স্বাধীন জীবী ও পরজীবী রূপে বসবাস করে। দেহ কলা, অঙ্গ এবং তন্ত্র গঠিত হয়েছে। কয়েকটি প্রাণী ছাড়া এরা গমনে সক্ষম। উদাহরণ পরিফেরা, আঙ্গুরিমালা, যেমন কেঁচো, সন্ধিপতি, চিংড়ি, কম্বোজ, শামুক, কণ্টকতকি, ইকতারা মাছ। এর পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করে। যেমন কিস্টি, ডিএনএ, অক্সিজেন এবং বহিঃপর্দা। আমরা এটা এই মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু তোমরা সুন্দর করে একটা চিত্র আঁকা প্র্যাকটিস করবে। তারপরে এখান থেকে তোমার কি হচ্ছে, কৃষ্টি। এই হচ্ছে কৃষ্টি। তোমার এই যে এখানে কৃষ্টি, এটা কৃষ্টি দেখিয়ে দেবে, খাজের যে জায়গাটা। তারপরে অক্সিজম তো এই যে এটা অক্সিজম। তারপরে তোমার কি বলেছে, কৃষ্টি, ডিএনএ আমি পরে অক্সিজম। বহিঃপর্দা হচ্ছে কি, এই যে এটা বহিঃপর্দা। ঠিক আছে, আমি যদি আর একটু সুন্দর করে দেখাই, ঠিক আছে, আর একটু সুন্দর করে দেখালে এই যে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিএনএ যে এইটা, এই যে এইগুলিকে বলে ডিএনএ। ঠিক আছে, ডিএনএ। তারপরে বাহ্যিক ঝিল্লি বা বাহুপর্দা, অভ্যন্তরীণ ঝিল্লি বা অন্তঃপর্দা, এই যে এইটা। ঠিক আছে, আর কৃষ্টি তো এখানে দেখিয়ে দিলাম, এই যে কৃষ্টি। ঠিক আছে, তোমরা সুন্দর করে একটা ছবি আঁকা প্র্যাকটিস করবে। রাইবোজোম একটা ছবি কিন্তু পরীক্ষায় আসবে। যাই হোক, এখন কৃষ্টি কি সেগুলি যদি একটু আবার প্রতিটি মাইটোকন্ড্রিয়া লিপোপ্রোটিন রাইলোর দুটি মেমব্রেন নিয়ে গঠিত। তোমাদের এগুলি লিখতে হবে না। অনেক সময় দেখা যাচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন কাজ প্রশ্ন আসে। প্রকোষ্ঠ, দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা স্থানকে বলা হয় বহিস্থ কক্ষ। যাই হোক, আমি এখানে কৃষ্টি যেটা আছে সেটা আমি একটু বর্ণনা করি। বাইরের মেমব্রেন সোজা, কিন্তু ভিতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভিতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে। প্রবর্ধিত অংশকে কৃষ্টি বলে। অক্সিজম বলছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃআবরণী অন্তঃগাত্রে অতি সূক্ষ্ম অসংখ্য দানা লেগে থাকে, এদের অক্সিজম বলে। তোমরা প্রশ্ন থেকে উত্তর দেবে। যদি বর্ণনা দিতে বলে তাহলে দিবে, নইলে দিবে না। এটিপি সিনথেসিস, বিটিসি, বৃত্তাকার রাইবোসোম। যাই হোক, এই হচ্ছে তোমার। তবে মাইটোকন্ড্রিয়ার কাজ আসতে পারে। আমরা মাইটোকন্ড্রিয়ার কাজগুলি নিয়ে একটু আলোচনা করি। কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম ও কোএনজাইম প্রভৃতি ধারণ করে। নিজস্ব ডিএনএ, আরএনএ উৎপন্ন করা এবং বংশগতিতে সাহায্য করা। প্রোটিন সংশ্লেষ এবং শ্রেণীবিভাগে সাহায্য করা। শ্বসনের বিভিন্ন পর্যায়ে, যেমন ক্রেবজ চক্রে ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইজেশন সম্পন্ন করে। এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম। শুক্রাণু, ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে। কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম ক্যাটায়ন, তারপর সালফার, তারপর আয়রন এবং ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি সঞ্চিত রাখে। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং রক্তকণিকা ও হরমোন উৎপাদনে সহায়তা করা। এরপরে আমরা যদি অথবা যেটা ভাজক কলার গঠনগত তিনটি বৈশিষ্ট্য লেখো, তাহলে ভাজক কলাটা কি, আবার অনেক সময় আসতে পারে ভাজক কলা বলতে কি বুঝো। একই আকৃতি সম্পন্ন পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টিকে ভাজক কলা বলে। বৈশিষ্ট্য যদি ভাজক কলার কোষগুলো হচ্ছে কি,
আকারে সাধারণত ছোট, দৈর্ঘ্যে ও প্রস্থে প্রায় সমান হয়। কোষগুলো গোলাকার, ডিম্বাকার অথবা বহুভুজাকার হয়। কোষপ্রাচীর খুব পাতলা, গৌণ কোষপ্রাচীর স্তর অনুপস্থিত। কোষগুলো ঘন শূন্যে বিশিষ্ট অবস্থান করায় কোষগুলোর মাঝে কোনো ফাঁকা স্থান অর্থাৎ কোষতন্ত্র রন্ধ্র থাকে না। 5 নম্বর, প্রতিটি কোষে ঘন দানাদার সাইটোপ্লাজম পূর্ণ থাকে। 6 নম্বর, প্রতিটি কোষে একটি বড় ও সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। 7 নম্বর, কোষে সাধারণত ভ্যাকুওল থাকে না, থাকলেও তা আকারে খুব ছোট হয়। এবং 8 নম্বর, কোষগুলো সর্বদাই বিভাজনে সক্ষম। এই হচ্ছে তোমার টোটাল যে বৈশিষ্ট্য, কিন্তু এখানে তোমার 3টি বৈশিষ্ট্য বলছে, 3টি বৈশিষ্ট্যেই তোমরা উত্তর দিবে। এরপরে রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? রক্তকে তরল যোগ কলা বলা হয় কারণ এটি অক্সিজেন, হরমোন এবং বিভিন্ন পুষ্টি পদার্থের সাথে শরীরের বিভিন্ন কলা এবং অঙ্গগুলোকে একসাথে সংযুক্ত করে। অন্তঃকোষীয় তরলে শরীরের কোষগুলো নিমজ্জিত থাকে এবং ঘিরে রাখে এবং কোষগুলিকে উপকরণ সরবরাহ করায় আন্তঃকোষীয় যোগাযোগ এবং বিপাকীয় বর্জ্য অপসারণে একটি উপায় সরবরাহ করে। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্নের সমাধান। তাই তোমাদের মনে করিয়ে দেব, তোমরা কিন্তু 8 পর্যন্ত দেখা গেছে রেজাল্ট খারাপ হলেও তোমাদের ব্যাপার ছিল না। এখন 9-এ কিন্তু তোমাদের রেজাল্ট খারাপ হলে তোমাদের পরবর্তী ক্লাসে উঠতে দেবে না, কাজে তোমরা বেশি বেশি করে পড়বে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।